ওয়েলকাম শিক্ষার্থীরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এবিটিএ টেস্ট পেপার এসি 154 নম্বর পাতার এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে যে সমস্ত প্রশ্ন আছে, আজকে সেই সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, কারণ ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হবে। আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। দেখো, এখানে এসি এবিটিএ টেস্ট পেপার এসি 154 নম্বর পাতা যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা টেস্ট পেপার দেখে মিলিয়ে নেবে। আর এই ভিডিও শেষের দিকে তোমাদেরকে এবিটিএ টেস্ট পেপারের যে পাতার যে প্রশ্নগুলো আছে সেগুলো তুলে ধরবো, এবং সেখানে এডুকেশনাল স্ট্যাটিস্টিক বা শিক্ষায় রাশিবিজ্ঞানের যে অঙ্কটা আছে, তো সেই অঙ্কটা কীভাবে নির্ণয় করতে হয় তো সেটাও বলে দেবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো, এখানে একের দাগের, এখানে দাগ নাম্বারটা যদি 1 নাম্বার দেওয়া নাই, একের দাগের প্রশ্ন ছিল যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় 2x5। 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে প্রথমের দিকে, সবার প্রথমে টেস্ট পেপারের, তো এখানে 1 নম্বরের প্রশ্ন আছে পরিণমতা হলো শিখনের পূর্ব শর্ত, কথাটি কতটা যুক্তিযুক্ত, অথবা থর্নডাইকের বহুমুখী প্রতিক্রিয়ার সূত্রটি কী। তাহলে এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে। তো এখানে প্রথম প্রশ্নটা দেখো যে পরিণমতা হলো শিখনের পূর্ব শর্ত, কথাটা কতটা যুক্তিযুক্ত। তো এটার উত্তর আলোচনা করছি। দেখো, মনোবিদরা পরীক্ষা নিরীক্ষায় দেখেছেন উপযুক্ত পরিণমন ঘটলেই শিশুর বিশেষ বিশেষ শিখন সম্ভব হয়। শারীরিক পরিবর্তন, বিশেষ করে নার্ভতন্ত্রের বৃদ্ধি ও বিকাশ নির্ধারণ করে শিশু কী শিখতে পারে এবং কতখানি শিখতে পারে। বাস্তবে দেখা গেছে কোনো বিষয় শেখার জন্য যদি শিশু পরিণত বা প্রস্তুত না হয় এবং তাকে যদি জোর করে সেই বিষয় শেখানোর চেষ্টা করা হয় তাহলে ফল বিপরীত হয়। তো এটা গেল প্রথম পার্ট। এর পরের দ্বিতীয় পার্ট দেখো, অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, থর্নডাইকের বহুমুখী প্রতিক্রিয়ার সূত্রটি কী। থর্নডাইকের বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, শিখনের ক্ষেত্রে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্রে বলা হয়েছে যে প্রাণী যতক্ষণ না চেষ্টা ও ভ্রান্তির মধ্য দিয়ে সঠিক প্রতিক্রিয়াটি নির্দিষ্ট করতে পারছে ততক্ষণ তারা একই উদ্দীপকের প্রতি নানা প্রতিক্রিয়া করে। 2 নম্বর প্রশ্ন, ফিয়ার বা ভয় এবং উদ্বেগ বা অ্যাংজাইটির মূল পার্থক্যগুলি কী কী। আর অথবা দেওয়া আছে আত্মসচেতনতা কী কী দক্ষতা অর্জনের পক্ষে সহায়ক। তো সবার প্রথমে দেখো, ফিয়ার এবং উদ্বেগের মূল পার্থক্যগুলো আগে দেখো। আসন্ন বিপদ সম্বন্ধে ভয়, দেখো প্রথমে এটা হচ্ছে যে ফিয়ার সম্পর্কে আলোচনা করছি প্রথমেরটা। তো আসন্ন বিপদ সম্পর্কে ভয় বা ফিয়ার প্রাণীকে সন্ত্রস্ত, সতর্ক, কমা দিয়ে হবে সন্ত্রস্ত, সতর্ক করে তোলে ও অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সংগ্রামে প্রবৃত্ত করে। জীবন সংগ্রামের প্রয়োজনীয় সংগ্রামে প্রবৃত্ত করে। হ্যাঁ, বানানটা এখানে এখানে ভুল হয়েছে, প্রবৃত্ত, পয়ের ফলা বয়েরই তয়েত হবে। হ্যাঁ, প্রবৃত্ত করে, এটা প্রবৃত্ত হবে, একটু মিস্টেক হয়ে গেছে, এটা প্রবৃত্ত হবে। প্রবৃত্ত করে, জীবন সংগ্রামের প্রস্তুতি পর্বকে ত্বরান্বিত করে। আর উদ্বেগ কী না, উদ্বেগ হলো সেই অনুভূতি যা কোনো বিষয় চিন্তিত বা ভীত হলে অনুভব করা যায়। এটি ভয় বা আতঙ্কের একটি স্বাভাবিক এবং মানবিক অনুভূতি। 2 নম্বর পয়েন্ট, ভয়ের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট অবাস্তব কারণ থাকে, কিন্তু উদ্বেগের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কারণ থাকে না। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে দেখো, আত্মসচেতনতা কী কী দক্ষতা অর্জনের পক্ষে সহায়ক। তো আত্মসচেতনতা কী কী দক্ষতা অর্জনের পক্ষে সহায়ক। আত্মসচেতনতার মাধ্যমে ব্যক্তি তার নিজের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি বিশ্লেষণ করতে পারে এবং নেতিবাচক গুণগুলির সংশোধনের মাধ্যমে নিজের উন্নয়নের পথ খুঁজে পেতে পারে। এর ফলে ব্যক্তি আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং তার চিন্তাধারা
ও সিদ্ধান্ত গ্রহণ ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। সুতরাং বলা যায় আত্মসচেতনতা ব্যক্তির দক্ষতা অর্জনের পক্ষে সহায়ক। 1.3 প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যার ET5 বলতে কী বোঝায়? দেখো, ET5 কাকে বলে না, এই ধারণায় অর্থনৈতিক দিক থেকে বিবেচনা করে খরচ সাশ্রয় করে শিক্ষার গুণগত মান বজায় রাখাকে বোঝায়। এর ফলে মুক্ত শিক্ষা, দূরাগত শিক্ষা, পত্রযুগের শিক্ষা ইত্যাদির গুরুত্ব বাড়ছে। অথবা দিয়ে দেওয়া আছে শিক্ষাক্ষেত্রে ICTর দুটি ব্যবহারের উল্লেখ করো। তো শিক্ষাক্ষেত্রে ICTর দুটি ব্যবহার হলো, ICT ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ, অনুসন্ধান ও বিশ্লেষণ করতে শিখে। 2, বিভিন্ন ধরনের সফটওয়্যারের সঙ্গে পরিচিত হয় এবং সফটওয়্যার ব্যবহারের ক্ষমতা অর্জন করে। 1.4 প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতা কী? কেন্দ্রীয় প্রবণতা কী? তো কেন্দ্রীয় প্রবণতার অর্থ হলো কেন্দ্রের দিকে যাওয়ার ঝোঁক, অর্থাৎ এটি সমস্ত স্কোরের প্রতিনিধিত্ব করে। একগুচ্ছ স্কোরে পৃথক মানের স্কোর থাকলেও তাদের ভরকেন্দ্রে যাওয়ার একটা প্রবণতা থাকে, এটাই হলো কেন্দ্রীয় প্রবণতা। পরের প্রশ্ন, প্রোডাক্ট মোমেন্ট অথবা দিয়ে প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি কী? তো রৈখিক সম্পর্কযুক্ত দুটি চলের মধ্যে সহগতি সহগাঙ্ক নির্ণয়ের জন্য যে পদ্ধতি রয়েছে তাকে প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি বলে। পিয়ারসন প্রবর্তিত পদ্ধতির নাম হলো প্রোডাক্ট মোমেন্ট। 1.5 প্রশ্ন, সহগতির সহগাঙ্ক কাকে বলে? সহগতির সহগাঙ্ক হলো দুই বা ততোধিক চলের সহসম্পর্কের গাণিতিক পরিমাপ, অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলকের প্রকৃতি ও এদের মধ্যে বিদ্যমান সম্পর্ক মাত্রা যে গাণিতিক সূত্রের সাহায্যে পরিমাপ করা হয় তাকে সহগতির সহগাঙ্ক বলে। অথবা থেকে যে প্রশ্নটা দেওয়া আছে যে ধনাত্মক সহগতি এবং ঋণাত্মক সহগতি কাকে বলে? দেখো, এখানে হচ্ছে ধনাত্মক সহগতি, সবার প্রথম আসছে ধনাত্মক সহগতি। দুটি চলরাশির একটি বৃদ্ধি পেলে অপরটির বৃদ্ধি পায়, আবার একটি হ্রাস পেলে অপরটিরও হ্রাস পায়, তখন চলরাশি দুটির মধ্যে ধনাত্মক সহগতি আছে বলা হয়। এরপর আসছে ঋণাত্মক সহগতি। ঋণাত্মক সহগতি কাকে বলে? যখন দুটি চলরাশির মধ্যে একটির মান বৃদ্ধি পেলে অপর চলরাশির মান হ্রাস পায়, অথবা একটি চলরাশির মান হ্রাস পেলে অপর চলরাশির মান বৃদ্ধি পায়, এক্ষেত্রে দুটি চলরাশির মধ্যে সহসম্পর্ককে বলা হয় ঋণাত্মক সহগতি। তো এগুলো ছিল 2 নম্বরের প্রশ্ন। তো এরপর টেস্ট পেপারের যে প্রশ্নপত্র আছে সেটা আগে দেখি, তারপর বাকিগুলো আলোচনা করব। দেখো, এটা হলো ABT এর টেস্ট পেপার SC 154 পাতার এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের যে প্রশ্নপত্র। তো সবার প্রথমে দেখো একের দাগে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করলাম 2 নম্বরে 2x5। তো এর পরের যে প্রশ্নগুলো আছে, দেখো এখানে যে প্রশ্নগুলো আছে খ বিভাগের, এই যে খ বিভাগের যে প্রশ্নগুলো আছে, তো এগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তো তোমরা কমেন্ট করে জানাবে, তো তোমাদের জন্য আলাদা করে ভিডিও তৈরি করে দেবো, ঠিক আছে। বিভাগ গয়ের প্রশ্ন আছে, এরপর এটা হচ্ছে বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো বললাম, এগুলো যদি তোমাদের প্রয়োজন হয়। এরপর বিভাগ গ, দেখো বিভাগ গয়ের মধ্যেও এই যে প্রশ্নটা আছে শ্রেণী এবং শ্রেণীসীমা কাকে বলে, সম্যক বিচ্যুতি বা SD কাকে বলে, রাশিবিজ্ঞানের প্রয়োগ করে শিক্ষার্থীদের অগ্রগতির পরিমাপ করে তার তাৎপর্য নির্ণয়। তারপরে এখানে অথবা দিয়ে যে প্রশ্নটা আছে লেখচিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপন কাকে বলে। এই যে প্রশ্নগুলো অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল, এই যে প্রশ্নগুলো, এগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তো তোমরা কমেন্ট করে জানাবে, তো তোমাদের জন্য আলাদা ভিডিও তৈরি করে দেবো। আর এখানে এই যে স্ট্যাটিস্টিকের যে অঙ্কটা আছে, দেখো নিম্নলিখিত রাশিমালার সংক্ষিপ্ত পদ্ধতিতে মিন, মিডিয়ান এবং মোড নির্ণয় করো। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু মানে বেশিরভাগ পেজের মধ্যে তুলে ধরেছে। মিন, মিডিয়ান এবং মোড, এই 3টে প্রশ্ন কিন্তু বেশিরভাগ পেজের মধ্যে তুলে ধরেছে। তাহলে তোমরা এটা নিশ্চিত যে মিন, মিডিয়ান এবং মোড থেকে একটা কিন্তু 10 নম্বরের প্রশ্ন কমন থাকছে, একদম 100% শিওর, তোমরা ধরে রাখো। আর মিন, মিডিয়ান, মোড অর্থাৎ গড়, মধ্যমান এবং ভুসি স্টক কীভাবে নির্ণয় করতে হয়, তো সেই সম্পর্কে ভিডিও আমার চ্যানেলেতে অনেক আগে থাকতেই দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো এই চ্যানেলে একটা প্লেলিস্ট তৈরি করা আছে, সেই প্লেলিস্টটার নাম হলো শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী 4র্থ সেমিস্টার।
কিংবা এইচএস সেমিস্টার 4 এডুকেশন বলেও তোমরা সার্চ করতে পারো। ঠিক আছে, তোমরা তো প্লে লিস্টে একসাথেই দেওয়া আছে যে শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী 4র্থ সেমিস্টার, তার সাথে দেওয়া আছে এইচএস সেমিস্টার 4 এডুকেশন। তো সেই প্লে লিস্টে মিন, মিডিয়ান এবং মোড কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, তাই এটা এখানে এই ভিডিওর মধ্যে আলোচনা করছি না। তো তোমরা সেখানে ভিডিওটা গিয়ে দেখে নেবে। তো এই ছিল এডুকেশন বিষয়ের এবিটিএ টেস্ট পেপার এসি 154 পাতার প্রশ্ন এবং তাদের সমাধান। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে কোথাও ভুল হয়ে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।